ইংরেজি ক্যালেন্ডারে জুলাই মাস হলেও বাংলায় তখন আষাঢ়ের মাঝামাঝি। সারাদিনের ভ্যাপসা গরম পুড়িয়ে দিয়ে সন্ধ্যার দিকে চারপাশে হঠাৎ করেই বাতাস ছুটেছে। মনে হচ্ছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আরও ঘরের জানালা আর বারান্দার দরজাটা খুলে দিল। মুহূর্তের মধ্যেই ঘরের দম বন্ধ করা ভ্যাপসা গরম কেটে গিয়ে হালকা শীতলতা ছড়িয়ে পড়ল। সে বিছানায় দু হাত পা ছড়িয়ে টান টান হয়ে শুয়ে পড়ল, দৃষ্টি স্থির সিলিংয়ের দিকে। কিছুক্ষণ আগেই শেলি বেগম এসে বলে গেছেন আরেকটু পরেই আদ্রিসের বাড়িতে যেতে হবে। শাহ আলম আঙ্কেল নাকি রাতের খাবারে দাওয়াত দিয়ে গেছেন। হাতে কোনো কাজ থাকলে তাড়াতাড়ি গুছিয়ে নিতে বলেছেন। আরও একবার বলেছিল সে যেতে চায় না, কিন্তু শেলি বেগম শান্ত গলায় বুঝিয়ে বলেছিলেন, এত বছর তারা এখানে ছিল না, কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়ার পরেই কেউ রাগ করেনি। এখন নিজেরাই বাড়ি বয়ে দাওয়াত দিয়ে গেছে, না গেলে খারাপ দেখাবে। এরপর আরুর আর কিছু বলার জায়গা ছিল না। শেলি বেগম চলে যাওয়ার পর থেকে আরও এভাবেই শুয়ে আছে। বাতাসে পর্দা দুলছে, জানালার বাইরে আকাশটা অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠছে। হঠাৎ করে আরুর মনে পড়ে গেল সেদিনের কথা। ফ্ল্যাশব্যাক। ছোটবেলা থেকে আদ্রিস আরুর কাজকর্ম নিয়ে বিরক্ত থাকতো। আরুকে সে মোটেও পছন্দ করতো না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরু যখন বড় হতে থাকলো, প্রাথমিক থেকে মাধ্যমিকে পা রাখলো, তখন ধীরে ধীরে সে বুঝতে শিখলো যে তার এসব কাজকর্মের জন্য আদ্রিস তাকে পছন্দ করে না। আর সাথে ভালো করে বুঝলো আদ্রিস বরাবরই তার উপর বিরক্ত থাকে। এই উপলব্ধি থেকে আরুর ভেতরে এক অদ্ভুত প্রতিক্রিয়া জন্ম নিল। আদ্রিসকে বিরক্ত করতেই তার ভালো লাগতো, তাই সে আরো বেশি বেশি করে আদ্রিসকে বিরক্ত করত। কিন্তু সেই বিরক্তির আড়ালেই ধীরে ধীরে কিশোরী আরও আদ্রিসকে ভালোবেসে ফেলল। ভালোবাসা আসলে কি তা আরও তখনও ঠিক বুঝতো না। শুধু জানতো আদ্রিসকে দেখতে ভালো লাগে, তার সঙ্গে কথা বলতে ভালো লাগে। সেই কারণেই তো আদ্রিস কত অপমান করেছে, কত কটু কথা বলেছে, তবুও আরও সেগুলো কখনো গায়ে মাখেনি। স্কুল জীবন থেকে রিয়ার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল আরুর। তখন আরও সবে ক্লাস 10-এ উঠেছে। একদিন ক্লাস চলাকালীন আরও লক্ষ্য করল রিয়া কি যেন লিখছে। তার ইচ্ছা চোখে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে রিয়ার হাত থেকে কাগজটা টেনে নিল। চোখ পড়তেই বুঝলো ওটা একটা লাভ লেটার। আরও ব্রুজগল কুচকে রিয়ার দিকে তাকাতেই রিয়া লজ্জায় মুখ নামিয়ে বলল, সরি আরু, তোকে বলতে ভুলে গিয়েছিলাম। বলতে ভুলে গিয়েছিলি নাকি বলতে চাস নাই, কোনটা? আসলে আমি নিজেই শিওর ছিলাম না। মানে? মানে, আমি এই অনুভূতি সম্পর্কে নিজের কাছেই পরিষ্কার ছিলাম না। কেমন অনুভূতি? এই যে আমার কাজিনকে দেখলে বুকের ভেতর ধীরেন ধীরেন শব্দ হয়, তাকে বারবার দেখতে মন চায়, কথা বলতে মনে চায়। সে রাগ করলেও, বকা দিলেও, তারপর তার সঙ্গে কথা না বলে থাকতে পারি না। তার আশেপাশে থাকলে মনের ভেতর এক অজানা ভালো লাগা ছড়িয়ে পড়ে। রিয়া যখন এইসব বলছিল আরও তখন গভীর মনোযোগ দিয়ে শুনছিল। তখন সেও বুঝতে পারলো আদৃশ্যের আশেপাশে থাকলে সেও ঠিক এমনটাই অনুভব করে। হঠাৎ করে আরও চিৎকার করে উঠল, রিয়া রে, আমিও তো তাহলে কাউকে ভালোবাসি। কাকে? আমার ভবিষ্যৎ ডক্টর সাহেবকে। রিয়া জানতো আরুর কাকে ডক্টর সাহেব বলে, তাই উচ্ছ্বসিত কণ্ঠে বলল। আরও মাথা নেড়ে হ্যাঁ বলল। সেদিনে আরও প্রথমে বুঝেছিল সে আদৃশকে ভালোবাসে। এরপর দিনগুলো এভাবেই চলতে লাগলো। দুষ্টুমির ফাঁকে ফাঁকে আরুর পড়াশোনা, বাদরামি আর আদৃশকে জ্বালানো, এটাই যেন তার সবচেয়ে বড় কাজ। দেখতে দেখতে এসএসসি পরীক্ষা এলো। রেজাল্টও বের হলো, কিন্তু আশা অনুরূপ ফল হয়নি আরুর। টেনে টুনে পাশ করেছে এই বলাই যায়। শেলি বেগম রেজাল্ট দেখে ক্ষিপ্ত আরুর দিকে জুতো ছুঁড়ে মারতে মারতে বলতে লাগলেন, ভাইটা কত মেধাবী, তার থেকে দেখে তো কিছু শিখতে পারিস। সারাদিন শুধু উড়ে বেড়াস, এক পেট থেকেই তো বের হয়েছিস। একজন মেধাবী হয়ে বের হলো, আর তুই ফ্যালটুস হয়ে বের হলি। আম্মু, আমি কিন্তু ফেল যাইনি, টেনে টুনে পাস করেছি, তাহলে ফেল কোর্স কেন বলছো? এই কথা শেষ হতে না হতেই শেলি বেগম আরেকটা জুতা ছুঁড়ে মারলেন মেয়ের দিকে। ঠিক তখনই তুহিন আর এলামুল হক এসে আরুকে আগলে ধরলেন। মেয়ের পক্ষ নিয়ে কথা বলায় শেলি বেগম স্বামীর উপর আরো চড়াও হলেন। শেষমেশ তুহিন আরুকে সেখান থেকে সরিয়ে এনে অনেক বোঝালো। আরু শুধু মাথা নেড়ে গেল, কোনো কথাই বলল না। আরও আবার কলেজে ভর্তি হলো। ভাগ্য সহায় ছিল বিধায় রিয়া আর আরও একই কলেজে চান্স পেল। যদিও এই খারাপ রেজাল্ট নিয়ে আদেশ কম অপমান করেনি। আরও অবশ্য সেসব হেসে উড়িয়ে দিয়েছে।
একদিন সে ঠাট্টা সুরে বলেছিল, ডক্টর সাহেব, যদি আপনার আর আমার ভাইয়ের মতো সবাই মেধাবী হয় তাহলে ব্যাক বেঞ্চার হবেটা কে? আমি আরো না হয় আপনাদের মাঝেই ব্যাক বেঞ্চার হয়ে থাকি। প্রথম বর্ষের মাঝামাঝি এসে আরও একদিন হঠাৎ সিদ্ধান্ত নিল এবার সে আদৃশকে তার ভালোবাসার কথা বলবেই। আগে সে নিজের অনুভূতি নিয়েই নিশ্চিত ছিল না, কিন্তু এখন সে নিশ্চিত। তাই আর চাপা রাখবে না, শুধু সঠিক সময়টার অপেক্ষা। সেদিন কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে সে সোজা চলে গেল আদৃশদের বাড়িতে। গিয়ে দেখলো আমিনা বেগম টিভি দেখছেন। আরুকে দেখেই হাসি মুখে বললেন, আরে আরো মা, আয় বস। আন্টি আদ্রিজা কই? পড়তে বসেছ হয়তো। আর ডক্টর সাহেব? এবার আমিনা বেগম টিভি থেকে চোখ সরিয়ে আরুর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, বাইরে কোথাও আছে মনে হয়। আমি চা বানিয়ে আনি। তাহলে তো ভালোই হয়। আরও আর যাই পারুক না পারুক, চা কফি দারুণ বানাতে পারে। অনুমতি পেয়ে দ্রুত রান্নাঘরে গিয়ে চা বানিয়ে ফিরে এলো। আমিনা বেগমের হাতে চায়ের কাপ দিয়ে হঠাৎ করেই বলে উঠল, আন্টি ডক্টর সাহেবকে বিয়ে করাবে না? আমিনা বেগম চায়ের কাপে চুমুক দিতে চাচ্ছিলেন। আরুর কথা শুনে থেমে গিয়ে বিস্মিত চোখে তাকালেন। কাহিনী কি বলতো? আন্টি বলতে থাক। বলছিলাম কি, দেখো আমি কত সুন্দর, আমার চুল দেখো তাও সুন্দর, শুধু একটু পড়াশোনায় খারাপ, তাতে কি যায় আসে বলো? আমার ছেলে তো মেধাবী, বাচ্চা কাচ্চাও মেধাবী হয়ে বের হবে। আর বাড়ির আশেপাশে মেয়ে রেখে দূরে কেন বিয়ে দেবে বলো তো? তুমি না ডক্টর সাহেবের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দাও। আরও যে এমন কথা বলতে পারে এটা আমিনা বেগমের কল্পনারও বাইরে ছিল। আবার এই কথা আরও বলছে, এটাও অবিশ্বাস করার মতো কিছু নেই। তবে তাতে খুব একটা চমকানোর সুযোগও নেই, কারণ আরুকে সে ছোটবেলা থেকেই চেনে। এই মেয়ে কখন কি বলে তার ঠিক নেই, আবার যে না বলবে সেটারও উপায় নাই। কারণ আমিনা বেগম জানে না বললেই আরও এই ব্যাপার নিয়ে একটানা কথা বলে মাথা খারাপ করে দেবে। তাই সোজাসাপটা ভনিতা না করে বললেন, আগে আর একটু বড় হ, তারপর বিয়ে দেব। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি তো। আরো বড় হ। আরও আর কিছু বলল না। সেদিনের মতো সেখানেই কথার ইতি টানল। 3-4 দিন পর সকালে আদৃশ বাড়ি থেকে বের হলো। প্রায় একই সময় আরও তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়ল। আদৃশকে দেখা মাত্রই আরও পেছন থেকে ডাক দিল। ও ডক্টর সাহেব, শুনছেন? আদৃশ বুঝে গেল কে ডাকছে, তাই পেছন ফিরেও তাকালো না। এ তো প্রতিদিনের রুটিন, সে বের হবে আরও পেছন থেকে ডাকবে। কিন্তু সেদিন হঠাৎ করেই আদৃশের পা আপনা আপনি থমকে গেল আরুর পরের কথায়। ও ডক্টর সাহেব, শুনছেন? এই আরবিতে আরো যে আপনাকে বড্ড ভালোবাসে, শুনুন না। এই কয়েকটা বাক্যই আদৃশকে স্থির করে দিল। সে তড়িঘড়ি করে এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ শুনে ফেললো কিনা। তৎক্ষণাৎ আরও এগিয়ে এসে তার একেবারে কাছাকাছি দাঁড়িয়ে গেছে। আদৃশ কড়া গলায় বলল, এই, একটু আগে কি বললি? আমি আপনাকে ভালোবাসি, সেটাই বলেছি। আবার নতুন করে কি নাটক শুরু করেছিস? আমাকে জানানো কম হচ্ছিল যে এখন এসব উদ্ভট কথা বলে শুরু করেছিস? উদ্ভট কথা না ডক্টর সাহেব, সত্যি বলছি আমি আপনাকে ভালোবাসি। আর একবার যদি এসব কথা শুনি তাহলে চর মেরে ভালোবাসার ভূত নামাবো। এগুলো সব তোর অপরিপক্ক বয়সের আবেগ, সময়ের সাথে সাথে সব ঝরে যাবে। এটা আমার আবেগ না ডক্টর সাহেব, এটা আমার ভালোবাসা। আদৃশ আর কোনো কথা বলল না, রেগে মেগে সেখান থেকে সরে পড়ল। এভাবেই দিন যেতে লাগলো। প্রতিদিনই আরও চিৎকার করে তার ভালোবাসার কথা বলে। একদিন এই নিয়ে শেরি বেগম রাগে আরও গায়ে হাত তুলল। তখন আমিনা বেগম উল্টো সেদিনকে দাঁড়িয়ে বললেন, আমার তো আরোকে ছেলের বউ বানাতে কোনো সমস্যা নেই। ও যা মন চায় তাই করুক। আপনি মারছেন কেন? আমি কি কিছু বলেছি? আমিনা বেগমের কথায় আরও কিছুটা আশকারা পেলেও শেলি বেগম দমে গেলেন না, উল্টো গর্জে উঠলেন, বাপ ভাইয়ের মান সম্মান শেষ করে দিলি, নির্লজ্জ একটা মেয়ে। এই বয়সে ভালোবাসা কি তা বোঝে নাকি? সেদিন আরও চুপ ছিল, কোনো জবাব দেয়নি। এত কথা শুনেও মার খেয়েও আদৃশকে ভালোবাসার কথা বলা তাকে বিরক্ত করা সে ছাড়তে পারেনি। কিন্তু সময় কি আর থেমে থাকে? দেখতে দেখতে আরও প্রথম বর্ষ পেরিয়ে দ্বিতীয় বর্ষে উঠে গেল। পড়াশোনার অবস্থা আরও করুণ। তার উপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর মাত্র 8 থেকে 9 মাস বাকি। প্রতিদিনের মতো সেদিনও আরও ফ্রেশ হয়ে নিজেকে গুছিয়ে আদৃশদের বাড়িতে গেল। আমিনা বেগম তখন রান্নাঘরে কফি বানাচ্ছিলেন। আরুকে দেখেই বললেন, তুই একটু আদৃশের ঘরে দিয়াই মা, আমি গেলে তরকারি পুড়ে যাবে।
আরও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তার কাছে বিষয়টা যেন মেঘ না চাইতেই বৃষ্টি। কফির মগ হাতে নিয়ে সে আদ্রিসের ঘরের দরজার সামনে দাঁড়ালো। দরজাটা সামান্য খুলে মাথা গলিয়ে উকি দিয়ে দেখলো ঘরে কেউ নেই। ধীর পায়ে ভেতরে ঢুকলো। ওয়াশরুম থেকে টুপটাপ করে পানির শব্দ ভেসে আসছে। আরও আর দেরি করলো না। বেডসাইড টেবিলে কফির মগটা রাখতে গিয়ে তার চোখে পড়ল কিছু কাগজ। আদ্রিসের হাতের লেখা প্রোটোকল। গতকালই তুহিনের মুখে সে শুনেছিল আদ্রিস নাকি ভীষণ ব্যস্ত। কোনো গুরুত্বপূর্ণ পেশেন্ট ও চিকিৎসা সংক্রান্ত প্রোটোকল চাওয়া হয়েছে। যারটা সবচেয়ে ভালো হবে সে নাকি পুরস্কৃত হবে। আরও আর কিছু স্পর্শ করল না। কাগজগুলোর পাশে যত্ন করে কফির মগটা রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আদ্রিস শাওয়ার শেষ করে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেডসাইড টেবিলের দিকে চোখ ফেলল। মুহূর্তেই তার মাথা গরম হয়ে উঠল। আলমারি থেকে তড়িঘড়ি করে প্যান্ট বের করে পড়তে পড়তেই গলা ফাটিয়ে ডাকতে লাগলো। মা, মা। তখন আমিনা বেগম আরুর সাথেই কথা বলছিলেন। আরুর দিকে তাকিয়ে বললেন, জানা মা, একটু গিয়ে শুনে আয় কি হয়েছে। কি হয়েছে ডক্টর সাহেব, ডাকছেন কেন? তুই আমার মা নাকি? ছি, এসব কি কথা? আমি তো আপনার বউ হতে চাই। এমনিতেই আদ্রিসের মাথা গরম ছিল, তার উপর আরুর এই কথা যেন আগুনে ঘি ঢেলে দিল। কোনো মতে রাগ সংবরণ করে সে বলল, মাকে গিয়ে বল, মাকে গিয়ে বল আমার ঘরে কফি কে দিয়েছে। আমি? কেন, কি হয়েছে? বলতে বলতেই সে ঘরের ভেতরে ঢুকে পড়ল। আদ্রিস যখন নিশ্চিত হলো কফিটা আরুই দিয়েছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। সমস্ত শক্তি দিয়ে এক চড় বসিয়ে দিল। হঠাৎ আঘাতে আরু গালে হাত চেপে ধরে অসহায় দৃষ্টিতে আদ্রিসের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারছে না তার অপরাধটা কোথায়। সে তো শুধু কফি দিতে এসেছিল, এটা তো নতুন কিছু নয়, আগেও তো এসেছে। আজ হঠাৎ এমন কি হলো যে তাকে এভাবে অপমান আর আঘাত সহ্য করতে হলো? আদ্রিস রাগে হিসিয়ে উঠল। নির্লজ্জ অসভ্য একটা মেয়ে, লজ্জা করে না তোর? এত বড় মেয়ে হয়ে একটা প্রাপ্তবয়স্ক ছেলের ঘরে আসতে? অবশ্য তোর আবার লজ্জা শরম আছে নাকি? থাকলে তোর চিল্লিয়ে চিল্লিয়ে গোটে এলাকা জানিয়ে বলতে পারতি না যে আমাকে ভালোবাসিস? বেহায় আমি একটা। এই, তোর কোনো যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? শুধু সুন্দর মুখ থাকলেই হয় না, লজ্জা শরম থাকতে হয়, যোগ্যতা থাকতে হয়। তুই তো টেনে টেনে পাস করিস, আর আমাকে দেখ, আমি কিছুদিন পর একজন ডক্টর হব। তোর সাথে আমার যায়? এবার আরও বেডসাইড টেবিলের দিকে তাকালো। সে তো কফি ফেলেনি, সে তো শুধু রেখে গিয়েছিল। কাপা গলায় বলল, ডক্টর সাহেব শুনুন। কিন্তু আদ্রিস তাকে আর সুযোগ দিল না। তোর মতো বেহায়া মেয়ের মুখে ডক্টর সাহেব শুনতে চায় না। ভুলেও ওই মুখে আমার নাম দিবি না। আর মিনিমাম লজ্জা শরম থাকলে আমার সামনে আর আসবে না। অবশ্য তোদের মতো মেয়েদের এসব বলে লাভ আছে? এখন বলছি, আবার দেখবো কিছুক্ষণ পর কুত্তার মতো ঘুরঘুর করবে। আরও একবার আদ্রিসের মুখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে যে অসহায়ত্ব, যে ভাঙন, তা যদি আদ্রিস একবার চোখ তুলে তাকিয়ে দেখত, তাহলে হয়তো সবটা অন্যরকম হতো। আরও আর এক মুহূর্তও দাঁড়ালো না, ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। চোখের জলার ভাঙা বুক নিয়ে অজানা গন্তব্যে দৌড়ে চলে গেল। আরুকে এমনভাবে কান্না করে বেরিয়ে যেতে দেখে আমিনা বেগম বেশ কয়েকবার ডাকলেন, কিন্তু আরও কোনো প্রতিক্রিয়া না করেই চলে গেল। একবারের জন্য পিছন ফিরে তাকায়ও নাই। আমিনা বেগম ডাইনিং টেবিলের দিকে ফিরে খাবার ঠিক করলেন। নিজের মধ্যে ভাবতে ভাবতে বললেন, অদ্ভুত, দুই ভাই বোন হঠাৎ করে এভাবে কিছু না বলে চলে গেল। ডাকলাম তাও কিছু বললো না। আরও আদৃশ্যদের বাসা থেকে বের হয়ে অনেকটা দূরে চলে এসেছে। ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। কিছু না করেও এমন অপমান, এটা মেনে নেওয়া যায় না। আদৃশ তো বরাবরই আরুকে অপমান করে এসেছে, কিন্তু আজকের কথাগুলো যেন বুকের ভিতর একের পর এক শলাকার মতো বিচ্ছে। গালে যেমন আগুন জ্বলছে, তেমনি বুকের ভেতরেও দাউ দাউ করে জ্বালা করছে। যদি একবার গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে পারতো হয়তো হালকা লাগতো, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কাঁদলে লোকের দৃষ্টি লাগবে, কটু কথা বলবে, আর এইসব কিছু সহ্য করার শক্তি এখন তার নেই। তাই কান্নাগুলো গিলে ফেললো নিজের ভেতরেই। কিছুক্ষণ পর নিজেকে কোনো মতে সামলে নিয়ে চোখ মুখ মুছে চুল ছেড়ে দিয়ে গালটা আড়াল করার চেষ্টা করলো। তারপর ধীরে ধীরে ফিরে এলো বাড়িতে। বাড়িতে ঢুকেই দেখলো এনামুল হক অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তুহিন সোফায় মাথা নিচু করে বসে আছে, আর শেলি বেগম সবার সামনে দাঁড়িয়ে আরও কলেজে না গিয়ে কোথায় গেছে এসব নিয়ে একটানা বকেই চলেছেন। আরও সেদিকে একবারও নজর না দিয়ে সোজা এনামুল হকের কাছে গিয়ে বলল, বাবা, আমি এখানে থাকতে চাই না। মেয়ের এমন কথা শুনে এনামুল হক মেয়ের দিকে না তাকিয়ে ব্যাগ ঠিক করতে লাগলো।
আর শান্ত গলায় বলল, তাহলে কোথায় থাকতে চাও মা? কেন? কোথায় থাকতে চাস? এখন বল, আদিজের বাড়ি গিয়ে থাকবি? মান সম্মান কিছু রাখলি না। এতক্ষণ চুপ থাকা তুহিন আর পারল না, একটু উঁচু গলায় বলল। মা, একটু চুপ থাকতে পারো না? তুহিন সাধারণত কখনো এমন গলায় কথা বলে না। হঠাৎ তার এই আচরণে শেলী বেগম প্রথমে ছেলের দিকে তারপর আরুর দিকে তাকালেন। মুহূর্তেই মুখের ভেতরটা ধক করে উঠল। মেয়ের চোখ মুখ ফ্যাকাশে নিস্তেজ। দ্রুত আরুর কাছে এসে বললেন, কি হয়েছে মা? কেউ কিছু বলেছে? আমাকে বল। যতই রাগ দেখান, যতই বকুন, মেয়েকে কি আর কম ভালোবাসেন? এনামুল হকও এবার আরুর দিকে তাকালেন। মেয়ের অবস্থা দেখে তিনিও জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? আমি এখানে থাকতে চাই না, এই শহরে না, কোথাও থাকতে চাই না। আমাকে অনেক দূরে কোথাও নিয়ে যাও, তোমরা না গেলেও আমায় পাঠিয়ে দাও। শান্ত হ মা, এভাবে হুট করে সবকিছু করা যায় না, সময় লাগে। আমি এসব বুঝি না। অন্য সময় হলে শেলী বেগম হয়তো ধমক দিতেন, কিন্তু মেয়ের এই অবস্থা দেখে সে শক্তিও যেন হারিয়ে ফেলেছেন। এনামুল হক কিছু বলতে যাবেন তার আগেই তুহিন বলল, আরও যা চাইছে তাই হবে। আজকের মধ্যেই সব ব্যবস্থা করা হবে। টাকা থাকলে কোনো কিছুই আটকে থাকে না। এনামুল হক আর কিছু বললেন না। শেলী বেগম চুপচাপ স্বামীর মুখের দিকে তাকিয়ে রইলেন। আরও সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলল, আজ আমরা যে চলে যাব সেটা যেন কাকপক্ষীও টের না পায় বাবা। কেউ না, মানে কেউ না। তুহিন আরুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর বাবা মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আরও যা বলেছে মনে রেখো, কেউ না, তোমার বন্ধুও না বাবা। আমরা যখন যাব তখন তো সবাই দেখবে। আমরা রাতে যাব। এখনই সব গোছাও, ডকুমেন্ট, দরকারি জিনিসপত্র, আর কোথায় যাব সেটাও ঠিক করো। শেলী বেগম আর কিছু না বলে নিজের কাজে চলে গেলেন। এনামুল হক কাজে না গিয়ে তুহিনের পাশে বসে পড়লেন। কোথায় গেলে কাজ আর পড়াশোনা দুটোই ঠিক থাকবে সেই হিসাবে করতে। এদিকে আরও ঘরের দরজা বন্ধ করে ওয়াশরুমে ঢুকে পড়ল। ঝর্ণার পানি ও ট্যাবের পানি ছেড়ে দিয়ে গলা ছেড়ে কাঁদতে শুরু করলো। এমন কান্না যেখানে অসহায়ত্ব আর ভাঙনের শব্দ স্পষ্ট। সে কান্না দেয়াল পেরিয়ে শেলী বেগম, এনামুল হক আর তুহিনের কান পর্যন্ত পৌঁছে গেল। শেলী বেগম হাতের কাজ ফেলে ছুটে যেতে চাইলে তুহিন তাকে থামিয়ে দিল। মনের কান্না তার বুকের ভেতরেও ধারালো ছুরির মতো বিচ্ছে। এত বছরে সে আরুকে শুধু হাসতে দেখেছে, দুষ্টুমি করতে দেখেছে, এভাবে গলা ফাটিয়ে কান্না করতে দেখেনি। ভেঙে পড়তেও কখনো দেখেনি। তুহিন গভীর শ্বাস নিয়ে বাবা মায়ের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, এই ব্যাপার নিয়ে আরুকে কোনো প্রশ্ন করা হবে না। কেউ আর কিছু বলল না। এনামুল হক মেয়ের কান্না আর সহ্য করতে না পেরে চুপচাপ বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। সময় গড়িয়ে রাত নামলো। গভীর নিঃসতি, চারপাশ নিস্তব্ধ। ঠিক তক্ষুনি আরুরা নিঃশব্দে বাড়ি ছাড়ল। সবাই গাড়িতে উঠলেও আরও উঠল না। সে দাঁড়িয়ে রইল আদৃশদের বাড়ির সামনে। চোখ তুলে তাকালো তার ঘরের ব্যালকনির দিকে। ঠোঁট নড়ল, কণ্ঠ ধীর করে বলল, চলে যাচ্ছি ডক্টর সাহেব, আর কখনো আপনার সামনে আসবো না। আমার মতো মেয়েকে আর দেখতে হবে না আপনাকে। আমার মুখ থেকেও আর শুনতে হবে না ডক্টর সাহেব ডাক। ভালোবাসি কথাটাও না। ভালো থাকবেন ডক্টর সাহেব। নিচ থেকে শেলী বেগম ডাকছে। সেই ডাকেই আরও অতীত থেকে বর্তমানে জগতে ফিরেছে। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখে সন্ধ্যা নেমে এসেছে। বহুদিন পর আসে অতীতের স্মৃতির মাঝে ঢুকে পড়েছিল। ভাবতে চায় না, তবুও অতীত যেন পিছু ছাড়ে না। আরও এক নিঃশ্বাস ফেলে শোয়া থেকে উঠে বসে। জানালা বন্ধ করে ব্যালকনির দরজা লাগাতে লাগতেই তার চোখ যায় আদৃশের ব্যালকনির দিকে। সে দ্রুত চোখ সরিয়ে হতাশার এক শ্বাস ফেলে দরজা বন্ধ করে বলল, ভাগ্যিস ডক্টর সাহেব সেদিন আপনি আমাকে সব থেকে তেতো ভাষায় অপমান করেছিলেন, কথা শুনিয়েছিলেন, কোনো যোগ্যতা নেই বলে উপহাস করিয়েছিলেন। তা না হলে আরবিতা আরো কি আজকে একজন হার্ট সার্জন হতে পারতো? একটু থেমে, তারপরেও দেখেন না, আমি সেই বেহাই রয়ে গেলাম। যোগ্যতা প্রমাণ করতে গিয়ে আপনার পছন্দের পোশাকটাই বেছে নিলাম। তখন আপনাকে ভালোবেসে আপনি সায়েন্স নিয়ে পড়তেন বলে আমিও সায়েন্স নিলাম। আর আজকে যোগ্যতা প্রমাণ করতে গিয়ে আপনার পেশাকে আগলে নিয়ে নিজের পেশা বানালাম। কিন্তু কর্মক্ষেত্রের চাপে পড়ে আপনাকে দেয়া কথাটা রাখতে পারলাম না। চিন্তা করবেন না, একটা বছরের মতো একটু কষ্ট করেন, তারপরে কখনোই আরুকে দেখতে হবে না। আবার চলে যাব বহু দূর।
5 বছর পর আরুকে দেখে আমিনা বেগম আবেগে আপ্লুত হয়ে পড়েন। আরুকে জড়িয়ে ধরে বলেন, আরো মা, তুই তো দেখে অনেক বড় হয়ে গেছিস, আর দেখতেও মাশাল্লাহ। আরু মুখে কিছু না বললেও নিঃশব্দে আমিনা বেগমকে জড়িয়ে ধরে। আমিনা বেগম তাকে ছেড়ে দিয়ে বলেন, বস মা। আরু বসতে উদ্যত হতেই দেখতে পাই শাহ আলম খান এগিয়ে আসছেন। সে দ্রুত তার সামনে গিয়ে সালাম দিয়ে বলে, আঙ্কেল কেমন আছেন? আমার আরও মা যখন ফিরে এসেছে তখন কি আর খারাপ থাকা যায়? আরও আর কিছু বলে না, ভাইয়ের পাশে গিয়ে বসে পড়ে। তুহিনও চুপচাপ বসে আছে। তখন আমিনা বেগম বলেন, আদ্রিস উপরে আছে, তুই না হলে উপরে যা। সমস্যা নেই আন্টি, আমি এখানেই ঠিক আছি। আরও একবার তুহিনের দিকে তাকায়। ভাইটাকে দেখে তার বিস্ময় জাগে। সে তো কাউকে কিছু বলেনি, তবু তুহিনের আদৃশের প্রতি এই অকারণ বিরাগের কারণ আজও তার অজানা। তুহিন নির্বিকারভাবে ফোনে স্ক্রল করছে, আরও নীরবে বসে থাকে। শাহ আলম খান ও এনামুল হক গল্পে মগ্ন। আমিনা বেগমের সঙ্গে হাতে হাতে কাজ করছে শেলি বেগম। আরুপি, বলে সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে এসে আদ্রিজা আরুকে জড়িয়ে ধরে। তুহিন একবার মাথা তুলে তাকায়, তারপর আবার দৃষ্টি ফেরায় ফোনের দিকে। হঠাৎ আদ্রিজার এই আকস্মিক আলিঙ্গনে আরও কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকেও সামলে নেয় এবং সেও তাকে জড়িয়ে ধরে। আদ্রিজা প্রায় ভাঙা গলায় বলে, আরুপি, তোমরা এভাবে কিছু না বলে চলে গেলে কেন? জানো আমি কতটা মিস করেছি তোমাকে। এখন তো চলে এসেছি, আর মিস করতে হবে না। তারপর আদ্রিজাকে ছেড়ে দিয়ে আপাতমস্তক দেখে হেসে বলে, বা আদ্রি, তুই তো অনেক বড় হয়ে গেছিস, এবার তো বিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে দাও বিয়ে আপু, পড়াশোনা ভালো লাগে না, বিয়ে করে সংসার করলেও ভালো। অসভ্য। আরও হেসে ওঠে। আমিনা বেগম বলেন, এতটা নির্লজ্জ কবে হলি রে আদ্রিজা? নিজের বিয়ের কথা বলতে লজ্জা লাগে না? আম্মু, পড়াশোনার থেকে বিয়ে করাই ভালো। তাহলে কি ছেলে দেখবো তোমার জন্য? আশেপাশেই যখন ছেলে আছে, দূরে কেন দেখবেন আন্টি? শাহ আলম খান রাগী দৃষ্টিতে আদ্রিজার দিকে তাকিয়ে বলেন। এনামুল হক শাহ আলম খানকে থামিয়ে দিয়ে বলেন, রাগ করছিস কেন? আমরাই তো। আমাদের আরও কি আগে কম বাদরামো করেছে নাকি? শেষের কথাটা বলতেই এনামুল হকের মুখখানা কেমন মলিন হয়ে যায়। তুহিন আরুর দিকে তাকিয়ে বলে, বাবা, এনামুল হক দ্রুত নিজেকে সামলে অন্য প্রসঙ্গে কথা শুরু করেন। আদ্রিজা এবার তুহিনের দিকে তাকিয়ে সম্মান সূচক স্বরে বলে, স্যার একটু সরে বসবেন? আপনি একটু সরে বসলেই আমি বুঝতে পারতাম। তুহিন কোনো কথা না বলে সরে বসে। তুহিন সরে যেতেই আদ্রিজা বসে পড়ে। স্যার শব্দটা আবার শুনে আশেপাশের কয়েকজনের দৃষ্টি তুহিনের দিকে যায়। আদ্রিজা হালকা হেসে আবার বলে, স্যার আপনি কি সকালের বিষয়ের জন্য রাগ করেছেন? সরি স্যার, মাফ করে দেবেন। তুহিন এবার বেশ অস্বস্তিতে পড়ে যায়। এত মানুষের সামনে বারবার স্যার সম্বোধনটা তার কাছে কেমন অদ্ভুত ঠেকে। সবার দৃষ্টি এখন তুহিনের উপর। আদ্রিজা হেসে বলে, আসলে বাবা, ব্যাপারটা হচ্ছে আমাদের ইকোনমিক্স টিচারই হচ্ছে তুহিন স্যার। যাক, ভালোই হলো। তুহিন শোন বাবা, পড়া না পড়লে মরবি। আম্মু, আমি এখন ছোট না, বড় হয়ে গেছি। অসভ্য। ধন্যবাদ স্যার। তুহিন ভাবতেও পারেনি এত নিচু স্বরে কথাটা আদ্রিজা শুনে ফেলবে। এদিকে আদ্রিজাও এবার মনে মনে স্থির করে নেয় তুহিনকে সে ভালোভাবেই চালাবে, তবে সেই চালাই থাকবে দুষ্টুমি, অসম্মান নয়। তাদের কথোপকথনের মাঝে আদ্রিশ নিচে নেমে আসে। আর ওদের বাড়ির সবার সঙ্গে এটাই আদ্রিশের প্রথম সাক্ষাৎ। আদ্রিশ প্রথমেই এনামুল হককে সালাম জানিয়ে কুশল বিনিময় করে। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি গিয়ে পড়ে আরুর উপর, কিন্তু আরও একবারের জন্য আদ্রিশার দিকে তাকায় না, মাথা নত করে চুপচাপ বসে থাকে। আদ্রিশ এবার আরুর দিক থেকে চোখ সরিয়ে তুহিনের দিকে তাকায়। তুহিন তখনও ফোন স্ক্রল করতেই ব্যস্ত। কিছুক্ষণ তাকিয়ে থেকে আদ্রিশ গম্ভীর কণ্ঠে বলে, তুহিন, আমার সঙ্গে আয়। কথাটা বলেই সে সিঁড়ির দিকে পা বাড়ায় এবং সোজা ছাদের দিকে উঠে দাঁড়ায়। তুহিন ফোনটি পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ায়, টি শার্টটা টান দিয়ে সোজা করে নেয়। তারপর ধীর অথচ দৃঢ় পায়ে ছাদের দিকে এগিয়ে যায়। আদ্রিজাও আরও নীরবে দাঁড়িয়ে তাদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। ছাদে পা দিয়েই আদ্রিশ এক মুহূর্তও দেরি করল না, সোজা এগিয়ে এসে তুহিনের মুখ বরাবর ঘুষি বসিয়ে দিল। দাঁতে দাঁত চেপে রুদ্ধ কণ্ঠে বলল, এই তোর বন্ধুত্ব? হুঠার কোনো কথা না বলে চলে গেলে,
যোগাযোগ পর্যন্ত রাখলি না। তুহিনও এক চুলো পিছপা হলো না, পাল্টা আদৃশের মুখ বরাবর ঘুষি মেরে উপহাসের এক চিলতে হাসি টেনে বলল, বন্ধুত্ব? যেদিন বিনা অপরাধে আমার ছোট বোনটার মনটাকে বিষিয়ে দিয়েছিস, থাপ্পড় মেরেছিস, সত্য মিথ্যা যাচাই না করে তাকে কথা বলার সুযোগ না দিয়ে অপমান করেছিস, সেই দিন আমি বন্ধুত্বের কবর দিয়েছি। আদৃশ স্তব্ধ হয়ে যায়। কিছু বলার আগেই তুহিন আরেকটি ঘুষি বসিয়ে দেয়, কণ্ঠে জমে থাকা ক্ষোভ ছিটকে পড়ে। আগেও তুই আমার বোনকে যা তা বলেছিস, কিন্তু সেদিন একদম নির্দোষ হয়েও আমার বোন অপমানিত হয়েছে। আমার চঞ্চল প্রাণবন্ত বোনটাকে তুই নিজের হাতে মেরে ফেলেছিস ভিতর থেকে। তোর কারণেই আমাকে শহর ছেড়ে চলে যেতে হয়েছে। তুহিন একটু থামে, বুকের ভেতর জমে থাকা রাগকে সংযত করে নিজ অথচ ভয়ঙ্কর স্বরে বলে, শোন, তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, আমার বোনের আশেপাশেও গেসবি না। আর যদি আবার কোনোভাবে তাকে অপমান করার চেষ্টা করিস, তাহলে আমি ভুলে যাব তোর সঙ্গে আমার কোনোদিন ভাই কিংবা বন্ধুত্বের সম্পর্ক ছিল।